যে জোটটার কথা তারা বলতেন, সেই জোটটি মোটামুটি একটা ফর্ম নিয়েছে। এবং এডিশনালি ওই জোটটার সাথে আরও দুটো দল, ছাত্রদের একাংশের নেতৃত্বে গঠিত নতুন রাজনৈতিক দলটি এনসিপি এবং আপনার কর্নেল অলি আহমেদের সংগঠন এলডিপি, তারাও যোগদান করেছেন। ফলে আমার কাছে যেটা মনে হলো যে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপির বিপরীতে ইসলামিস্ট ফোর্সেসদের একটা মানে তাদের যে একটা ইউনিটি করার যে অ্যাটেম্পট, সেটা মোটামুটি তারা সক্ষম হয়েছেন। ফলে বলা যেতে পারে যে নির্বাচনটা মানে একটা পক্ষ পাওয়া গেল, একটা প্রতিপক্ষ পাওয়া গেল, অথবা একটা দুটো প্রতিদ্বন্দ্বী জোটও আপনি পেলেন। যেহেতু সক্রিয় দুটো প্রতিদ্বন্দ্বী জোট নির্বাচনী মাঠে আছে, সেক্ষেত্রে তো আপনার নির্বাচন নিয়ে ইউজুয়ালি মানে খুব সাধারণ বিবেচনায় দৃষ্টিতে মানে শঙ্কার মেঘটা কেটে যাওয়ারই কথা। কেটে যাওয়ার কথা, কিন্তু কাটে না অনেক সময়। কারণ এটা তো বাংলাদেশের নির্বাচন, তো আর বাংলাদেশ ঠিক করে না। এটা অনেকটা মানে অনেকটাই সত্য। এটা মানে আপনার কথাকে আপনার করা যাবে না, ডিনাই করা যাবে না। কারণ আমরা একসময় দেখলাম 2006 সালে সমস্ত রাজনৈতিক দলগুলোর নির্বাচনে যোগদানের আয়োজন, প্রস্তুতি, তফসিল ঘোষণা, মার্কা বিতরণ, হোয়াট নট, ক্যাম্পেইন, পোস্টার লাগানো। দেন অল অন এ সাডেন আপনার তৎকালীন বিরোধী দলে যারা ছিলেন তারা এবং তাদের সহযোগী জোটের সদস্যরা তারা হঠাৎ করে বেঁকে বসলেন এবং নির্বাচন বর্জন করলেন। এবং এই যে বর্জন করাটা আমার কাছে যেটা মনে হয়েছে, আমি তো প্রধানত তো আমি রাজনৈতিক কর্মী, এতে কোনো সন্দেহ নেই। আর বাদ বাকি হচ্ছে রাজনীতির যে পার্টগুলো, ঘটনা প্রবাহ, এগুলোর মানে এইগুলো অনুশীলনগুলো আমি একটু কাছ থেকে মানে চর্চা বা পর্যবেক্ষণ দুটোই করি। তাতে করে আমার যেটা মনে হয়েছিল 2006-এর ঘটনাটা, 7-এর ঘটনাটা, সেটা হলো যে আপনার বহিঃশক্তি, আঞ্চলিক শক্তির অঙ্গুলে হেলনে অথবা তাদের ইশারায় বা তাদের ইচ্ছায় আপনার হঠাৎ করে নির্বাচনী রেস থেকে আপনার তৎকালীন প্রধান বিরোধী দল এবং তাদের সহযোগী দলগুলো তারা নির্বাচনী মাঠ থেকে সরে গেলেন। এবং ফলে একটা অনাকাঙ্ক্ষিতভাবে একটা নতুন পরিবেশ তৈরি হলো। এবং তখন বিএনপির পক্ষে বা বিএনপির সহযোগী দলগুলোর পক্ষে এককভাবে নির্বাচন ক্যারি করা সম্ভব ছিল না এবং সেটা অ্যাকসেপ্টেবল হতো না। ওই নির্বাচনের অনেক কাহিনী এখনো অজানা আছে, রাইট। তো সেটা আমরা যেটুকু জানি, তো কিন্তু ওই নির্বাচনে দুই পক্ষেরই ভূমিকা ছিল অন্যরকম। কারণ কেউ চেয়েছেন যে নির্বাচনে আসুক, আর কেউ চেয়েছেন যে নির্বাচনে যাব না। হ্যাঁ, সেটার কারণে যে ফাইনাল নির্বাচনটা হলো না। বাট এর পেছনে তো মানে আপনার সুতো টানাটানির লোকজনও তো ছিল দেশের বাইরে, অনেক ছিল। তো আমরা আশা করব যে দেশের জন্য খুব নির্বাচনটা দরকার, মানে একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য, বা যেটা আমরা বাংলা যদি বলি একটা গণতান্ত্রিক রূপান্তরের জন্য আমাদের দেশে নির্বাচনটা খুব জরুরি, একটা নির্বাচিত সরকার হওয়াটা খুব জরুরি। সুতরাং সকল রাজনৈতিক দলগুলোর তারা দেশপ্রেমের চেতনায় তারা উজ্জীবিত থেকে দেশটাকে নির্বাচন দিকে নিয়ে যাবেন এবং দেশবাসীকে একটা নির্বাচিত সরকার উপহার দেবেন। অনেক ধন্যবাদ আপনাকে। কিশোরী ভাই, আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতা। রিপন ভাইকেও শুভেচ্ছা। রিপন ভাই অনেকটা আশার আলো দেখিয়েছেন, আমাদের সাথে কতগুলো ইতিহাসের কথাও বলেছেন যে ইতিহাসের মধ্যে শঙ্কা লুকিয়ে আছে। আমাদের এখানে আমি ওই অংশটাকে প্রায়োরিটি দিব। শঙ্কা এখনো আছে। নির্বাচনটা আমাদের দরকার, শুধুমাত্র গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়া না, মানুষের মধ্যে একটা রুদ্ধশ্বাস অবস্থা, নিরাপত্তাহীনতা। দেশের নিরাপত্তার দায়িত্ব ছোট ছোট মিলিশিয়া গ্রুপ গ্রহণ করেছে এবং তাদের চোখে তারাই ঠিক করে দিচ্ছে কে দোষী, কে অপরাধী, কে সাধু, কে সন্ন্যাসী। এবং ঘোষণা দিয়ে সম্পদের উপরে হামলা, মানুষের বাড়িঘরে হামলা, এই কাজগুলো হচ্ছে। এটা বন্ধ করার জন্য সরকারের যে উদ্যোগটা থাকা দরকার ছিল সেটি নেই। দ্বিতীয়ত, আমাদের অর্থনীতি একটা ভয়ঙ্কর ভগ্ন দশার মধ্যে পড়ে আছে এবং যারা কয়েক মাস আগে পর্যন্ত সরকারের পিঠ চাপড়ে দিয়েছে, যে বিশ্বব্যাংক যে না খুবই ভালো করছে, তারা এখন এসে বলছে যে নির্বাচিত সরকার ছাড়া আমরা তোমাদের পেন্ডিং লোন সেটাও আমরা দেব না। কারণ তারা কতগুলো ইন্ডিকেটর তাদেরকে বলে দিচ্ছে যে এখানকার অবস্থা সংকটাপন্ন। আবার একটা অনির্বাচিত এই ধরনের একটা সরকার অনন্তকাল ক্ষমতায় থাকবে, সেটাও কাঙ্ক্ষিত না। সেই কারণে এখানে একটা নির্বাচন দরকার। সেই নির্বাচনটা হয়তো আমাদের শতভাগ প্রত্যাশা পূরণ করতে পারবে না, তারপরেও একটা নির্বাচন প্রয়োজন। কারণ হলো ওই যে সরকারের যে ভেতরের অনেক রকমের রসায়নের খবর আমরা খবর পাই।
এখন পর্যন্ত আমার ধারণা যে এই সরকারের বেনিফিশিয়ারি যারা, বেনিফিশিয়ারির মধ্যে বিভিন্ন টার্মে ভাগ করা আছে। শর্ট টার্ম বেনিফিশিয়ারি, 15 বছর যে আমলাটা কোথাও পোস্টিং পাননি, কোণঠাসা অবস্থায় ছিলেন আগের সরকারের কারণে, তিনি মাত্র 1 বছর বা 14 মাস 16 মাস তিনি দায়িত্বে আছেন। নিশ্চয়ই এদের মধ্যে কেউ কেউ, আমি সবার কথা বলছি না, জি। কেউ কেউ চাইবে যে 15 বছর দায়িত্ব পাইনি, এখন দায়িত্বটা পেয়েছি, কেন 16 মাস 25 মাস হলে অসুবিধা কি? কারণ তাদের ধারণা নতুন সরকার আসলে তো আমাকে এখানে নতুনদেরকে দায়িত্ব দিবে। সরকারের ভেতর থেকেও একটা ইচ্ছা আছে এবং মাঝে মধ্যে পত্রপত্রিকায় খবরগুলো আসে, তার থেকে সেই খবর আবার কেউ যদি মানুষের কাছে জানায় তার বিরুদ্ধে মামলাও হয়, শুরু হয়েছে আর কি। তো এইগুলো মিলিয়ে আরেকটা রিপন ভাই যথার্থ বলেছেন যে এটা আমারও মনে হয়, একসময় আমাদের এখানে বসন্ত আসলে ফুল ফুটতো, এখন শুধু বসন্ত আসলে ফুল ফোটে না, ইউরোপ ইউনিয়ন চাইছে কিনা যে পলাশ ফুল ফুটুক, তার উপরে ভিত্তি করে পলাশ ফুল ফুটে। আমাদের নদীতে যে জোয়ার আসে, ভারত সরকার চাইছে কিনা, যদি চায় তাহলে যেখানে কোনোদিন বন্যা হয় না সেই ফেনী শহর ডুবিয়ে দিতে পারে। সুতরাং কেবলমাত্র আমাদের ডোমেস্টিক ইস্যুগুলো নির্বাচনের জন্য একমাত্র শর্ত না, আমাদের আশপাশের যে খেলোয়াড়রা আছে, রিজিওনাল খেলোয়াড় আছে, একটু দূরের যারা আছেন, তাদেরও অনেকটা ইচ্ছা অনিচ্ছা নির্ভর করে এবং এইখানে অনেকগুলো পাওয়ারের জেনারেট করার মতন ফোর্স দাঁড়িয়ে গেছে। একসময় বলা হতো জনগণ সকল ক্ষমতার উৎস, 51% পাবলিক আপনার পক্ষে আছে, আপনি পাওয়ারে গেলেন। এখন সেটা না, তার সাথে সিভিল ব্যুরোক্রেসি আপনার সাথে আছে কিনা, মিলিটারি ব্যুরোক্রেসি আছে কিনা, ইন্ডিয়ার ভূমিকা কি, আমেরিকার ভূমিকা কি, ইউরোপীয় ইউনিয়নের ভূমিকা কি, এই সবগুলো বিবেচনায় রেখে তারপরে আপনাকে কাউন্ট করতে হয় যে আমার পক্ষে ইয়েস এইদিকে বেশি না ওইদিকে বেশি। সুতরাং এই সংশয়গুলো আছে। আর নির্বাচনকালীন সময়ে যে আইন শৃঙ্খলার অবস্থা কিভাবে রক্ষা করা হবে এটি সরকারও জানে না। একটু আগে দেখলাম আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, যিনি এই সীমান্ত রক্ষার যে বাহিনী, সেই বাহিনী তার অধীনে, তিনি বলছেন সীমান্ত থেকে প্রচুর অস্ত্র ঢুকছে। উনি এটা কাকে বললেন, এটি আমাদের জেনে কি হবে, উনি কি আমাদেরকে সতর্ক করছেন কিনা যে তোমরা ঘর থেকে বের হবে না? তো অস্ত্র যদি এসে থাকে তো ধরার দায়িত্ব তো তার, তিনি কেন আমাকে মেসেজ দেন? আমি তো তাকে অ্যাকশনে দেখতে চাই। মানে এই ধরনের দায় দায়িত্ব অন্যের উপরে চাপিয়ে দেওয়া। আর মাঝে মধ্যে আমরা কিন্তু দেখছি বিভিন্ন জায়গা থেকে একটু জল ঘোলা করার একটা চেষ্টা আছে। বিশেষ করে এই অংশটা একেবারে তারেক রহমানের দেশে ফেরার পরে যে দমে গেছে আমার কাছে মনে হয় না। একবার যদি এই ধরনের জায়গায় কেউ টার্গেট করে, একবার হিট করে, ব্যর্থ হলে আবার একটা সময় নেয়, তারপরে আবার এরপরে আবার আঘাত করার চেষ্টা করে। সুতরাং যে ফোর্সগুলো এখানে এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হোক চেয়েছিল, সেটি কারো লাশকে সামনে রেখে কোনো প্রফেসর ইউনূস তো বলছেন যে নির্বাচন হতেই হবে এবং তিনি নির্বাচনে উনি চান যে নির্বাচনটা হোক এবং তিনি নির্বাচন দিয়ে চলেও যেতে চান। কিন্তু সরকারের ভেতরের একটা অংশ, আপনি যেটা বললেন, তারা কিভাবে শক্তিশালী অথবা তারা কিভাবে ভূমিকা রাখছে আমি ঠিক বুঝতে পারছি। তবে একটা ব্যাপার আমার কাছে মনে হয়, একটা পলিটিক্যাল গভর্নমেন্ট, ইলেক্টেড যদি গভর্নমেন্টও থাকে, তার ভেতরে অনেকগুলো লেয়ার থাকে। আর এই ধরনের একটা সরকার, যে সরকারের একটা বড় অংশ আমরা কেউই জানতাম না, এখানে কয়েকজন উপদেষ্টা আছে, আপনারা দীর্ঘদিন সাংবাদিকতা করেন, আপনারা তার নাম শুনেন নাই কারণ রিপোর্টে লেখেননি। আমরা পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, আমরা নাম শুনিনি। স্বাস্থ্য উপদেষ্টা আমি উপদেষ্টা হওয়ার পরে শুনেছি। তো একটা সরকারের মধ্যে অনেকগুলো সরকার আছে। একই সাথে এই ঘটনাটা এর আগে ছিল না। এবার যেটা আমরা দেখতে পাচ্ছি, দেশের বাইরের থেকে দেশের অনেক গুরুত্বপূর্ণ ইস্যুতে ইউটিউবে ভিডিও ছেড়ে ঘটনাকে প্রভাবিত করার একটা শক্তিশালী গ্রুপ দাঁড়িয়ে গেছে, প্রবণতাটা আছে এবং তারা এক ধরনের জয় পরাজয় নির্ধারণ করে দিচ্ছে এবং তাদের অ্যাটিটিউড, তাদের ভাষা, তাদের শব্দচয়ন, কখনো কখনো মনে হয় যে তারা সম্ভবত বাইরে আরেকটা বিকল্প সরকার এবং এই সরকারটা ডোমেস্টিক যে গভর্নমেন্টটা আছে তার থেকে পাওয়ারফুল সেই সরকারটা, এবং তারা কিন্তু বলে দিচ্ছে এটার পরে এটা করতে হবে, এটার পরে এটা করতে হবে। সুতরাং এই সমস্ত যে অংশগুলো, মানে প্রতিক্রিয়াশীল যে অংশগুলো, যে নেতিবাচক যে ফোর্সগুলো, তারা সবাই একত্রিত হয়ে যে এখানে হ্যাঁ একটা ছোটোখাটো ঘটনা ঘটানো খুব কঠিন কিছু না। আমরা কিন্তু হাদি আমাদের অনেকের স্নেহভাজন, সবার পরিচিত। আমি একদিন তাকে বলেছিও, জি টিভির সামনে দেখি হেঁটে যাচ্ছে, আমি বললাম যে তুমি একা একা হাঁটো কেন, রিক্সা ওঠো, সাথে একটা বন্ধু। ও তো আত্মবিশ্বাস ছিল যে আমাকে হয়তো কেউ বলবে না, পরে তো সে নিজেই বলেছে, কিন্তু কি একটা ঘটনা ঘটে কি হয়ে গেল আর কি। সুতরাং এই ফোর্সগুলো কেউ না কেউ করেছে, আমরা হয়তো ধরতে পারছি না, কেউ না তো কেউ করেছে। তো না মোটামুটি আইডেন্টিফাইড, মোটামুটি
তো এখন এই যে ঘটনা ঘটিয়ে দেওয়া একটা রক্তপাতের ঘটনা এবং তারপরে যে পরিস্থিতি, তো এই ধরনের অনেক সময় সরাসরি শত্রু পক্ষের ভিতরে তৃতীয় পক্ষ তো অনেক সময় বসে থাকে, তারা ভিতরটা ঘটনা ঘটিয়ে দিয়ে যায়। তো আমাদের এখানে একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতাটা যাক, বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো আবার রিবিল্ড হোক, এটা তো অনেকেই চায় না। সেটা দূরেও আছে, কাছেও আছে। আমরা সবসময় বলি যে ওপার থেকে, সীমান্তের ওপার, দূর থেকেও আছে, নানা জায়গা থেকে এই খেলোয়াড়রা আছে। এই জায়গাতে আমি অনেক ধন্যবাদ আপনাকে। আসাদুজ্জামান রিপন, এবার যেটা হচ্ছে এবারের নির্বাচনে সবচেয়ে বেশি ভূমিকা রাখবে মব ভায়োলেন্স এবং আরেকটা হচ্ছে এআই। এআইয়ের ব্যাপারে আমি আপনার সাথে অনেকটাই একমত এবং ইতিমধ্যে এআই ডেমনস্ট্রেটও করছে, অনেক তথ্য বিকৃতির ঘটনা ঘটছে আমরা জানি। তো এটার ব্যাপারে আমাদের খুবই সচেতন থাকতে হবে। তাই এটা ঠিক যে মোটামুটি মানুষ কিন্তু এখন কোনটা এআই এবং কোনটা এআই না কিছুটা হলো মানে আগাম বুঝতে পারছে, এটা সত্য। মব ভায়োলেন্সটা বোধ হয় খুব হালে পানি পাবে না। পার্টিকুলারলি আমি যদি বলতে চাই, যদি ধরুন যদি আপনার ডেইলি স্টার, প্রথম আলো, ছায়ানট, উদীচী এসব প্রতিষ্ঠানগুলোর প্রতি যে মব ক্রিয়েট করা হয়েছিল, এটার বিপরীতে কিন্তু মানে পিপল ইন জেনারেল তারা বিপরীত জনমতটাই বেশি, ইয়েস, এবং সেটা কিন্তু মানে মানুষ এটাকে একেবারেই পছন্দ করে রুখে দাঁড়িয়েছে। ফলে যারা এটা ক্রিয়েট করেছে, যারা এটার এই পরিস্থিতিটাকে আরও উস্কে দিয়ে আরও নতুন মাত্রা নিয়ে যাওয়ার যাদের কোনো অভিলাষ ছিল অথবা চক্রান্ত ছিল, যেটাই বলি না কেন, সেই শক্তিটা সাময়িকভাবে হলো অবদমিত হয়েছে। এবং আমার কাছে যেটা মনে হয় যে তারা কিন্তু নিজেরও বোধহয় এখন অ্যাসেস করছেন তাতে এদের লস হয়েছে এই ঘটনায়। সুতরাং নতুন করে ওই চেহারাটা আবার প্রকাশ করলে ভিন্ন ফরম্যাটে হইতে পারে, এটা খুব ডিফিকাল্ট হবে। আচ্ছা, খুবই ডিফিকাল্ট হবে, কারণ এই শক্তিটি চিহ্নিত যে কারা এটা করছে। মানুষ এটা মানে পছন্দ করছে না, আর মানুষ যদি পছন্দ না করে তাহলে সেটা কিন্তু একটা হচ্ছে যে অসহায়ত্ব, মানুষের অসহায়ত্ব থাকে, তখন আপনি অসহায়ত্বকে পুঁজি করে তখন অনেক কিছু করা যায়। কিন্তু ব্যাপক মানুষ যখন এটাকে মানে অপছন্দ করে তখন কিন্তু সেটা করা এবং এটা চালিয়ে যাওয়াটা খুব কঠিন। আমি শরীফের একটা কথার উদাহরণ টানতে চাই। মানে উনি আমলাদের কথা বলেছেন, জনগণের পাশে থাকার কথা বলেছেন। জনগণ যদি ওই 51%-এর কথা বলেছেন, 51% অথবা আরও বেশি যদি জনগণ যদি কোনো সরকারের পেছনে থাকে, ইট ইজ ভেরি ডিফিকাল্ট। সিভিল ব্যুরোক্রেসি বলেন, মিলিটারি ব্যুরোক্রেসি বলেন, বিজনেস কনসোর্টিয়ামের কথা বলেন, তারা জনগণের বিপক্ষে অবস্থান নিতে পারে এটা আমার মনে হয়নি। জনগণের শক্তিটা যখন বড় হয়ে যায়, জনগণের আওয়াজটা যখন বড় হয়ে যায়, সেজন্য বলা হয় যে জনগণই সকল ক্ষমতার উৎস। তো জনগণ যখন ক্ষমতার উৎস হয়ে যায় এবং কোনো সরকার যদি জনগণকে তার ক্ষমতার উৎসটাকে প্রকৃতপক্ষেই ধারণ করে এবং বিবেচনায় নেয়, তাহলে কিন্তু আসলে এর পাশের যে সাইডলাইন শক্তি, যেগুলো শক্তি বলে বিবেচনা করা হয়, তারা কিন্তু তাদের এই মানে মাথাটা বা অত তাদের অন্য কোনো বিলাস তারা খাটাতে পারেন না। এই যে সেক্টরগুলো আপনি কথা বলেন, ব্যুরোক্রেসি বলেন ইন বোথ সিভিল অ্যান্ড মিলিটারি টার্মস, অথবা আপনার বিজনেস কমিউনিটির কথা যখন বলেন, তখন সরকারটা খুব দুর্বল হতে হয়। খুব ভঙ্গুর সরকার না থাকলে এগুলো ঠিক ওদের ডানা মানে মেলতে পারে না। আপনি দেখবেন শেখ হাসিনাকে অনেক কথা মানতে হতো, শুনতে হতো, বিকজ শি ওয়াজ নট এন ইলেক্টেড গভর্নমেন্ট। সেটা ইলেক্টেড গভর্নমেন্ট ছিল না। যখন গভর্নমেন্ট ইলেক্টেড থাকে, যখন সেই গভর্নমেন্ট জনগণ থাকে, তখন কেন XYZ এর ওই যে তোমাকে চাই বলে বিজনেসম্যানরা গান গাইতো প্রধানমন্ত্রীর সামনে রেখে, এই গান গাওয়ার প্রয়োজন পড়ে না। তারপরে এখন যখন 8 লাইন হেডিং দিতে হয়, আবার মানে পরবর্তী পরিস্থিতি যখন 8 লাইন হেডিং দিতে হয় অথবা বন্দনা করতে হয়, তার কারণটা হচ্ছে যে আপনার পাপের খেসারত দিতে হয়। এটা অতিরিক্ত পাপ না করলে আপনি যদি খুব নিউট্রাল পজিশন, আমি যদি মতিবার কথা বলি, মতিবার কাগজ যদি খুব নিউট্রাল পজিশন অথবা যদি এক নৈর্ব্যক্তিক পজিশনে যদি উনি থাকতে পারেন, নির্মোহ পজিশন যদি থাকতে পারেন, তাহলে ওনাকে কারোর 8 কলাম হেডিংও দেওয়ার দরকার পড়বে না, 8 কলাম ছবি ছাপানোর দরকার পড়বে না, হে মহাবীরও বলার দরকার পড়বে না, অথবা হে খলনায়কও বলার প্রয়োজন পড়বে না। এটা তখনই বলতে হয় আপনি যখন কোনো রেজিমের পেছনে অন্যায় স্বার্থ নেওয়ার জন্য দেশটাকে লুটপাটের অংশীদার হয়ে যাবেন এবং তার স্বৈরতন্ত্রের সাপোর্টার হয়ে যাবেন। স্বৈরতন্ত্র তো একক একটা শক্তি না। এই স্বৈরতন্ত্রকে নানা শ্রেণী পেশার সমর্থন যোগায়। যেমন মিডিয়ার লোকেরা যখন বাহ করে, তখন তো মনে করে যে না, আমি তো ভালোই করতেছি, আমার কথাবার্তা যা বলছে সেটাই প্রতি, আমার ইচ্ছা মতো আমি ডাকবো, ইচ্ছা মতো বের করে দেবো, ডাকবো না, এর বিজ্ঞাপন দেবো, ওর বন্ধ করবো, চালু করবো। এই ক্ষমতাটা যখন সে ভোগ করবে,
তখন তো তার একটা চাটুকার শ্রেণী তৈরি হবে, বিজনেসম্যানের মধ্যেও তাই হবে, সরকারি চাকরিতেও তাই হবে। আপনার পোস্ট নাই, এক গাদের ডেপুটি সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি বানাবেন, চেয়ার নাই, বানায় রাখতেছেন কি জন্য? ওরা আপনার বেশ করে মানে হাত কসলায়, তারপরে যে তাদের পোস্টিং হয়েছে যে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চলে যায় এখানে ফুলের মালা দিতে, এটা তো তাদের মানে সাবজেক্ট না, সোজা কথা। এই কাজগুলো কারা করে, অথবা ভবিষ্যতে কাজগুলো কারা করবে? এর পরবর্তীতে আপনি এখন দেখবেন, যদি আপনি ইভেন সম্প্রতি যদি নিউজ পেপারের চেহারাগুলো যদি আপনি দেখেন, তাহলে দেখবেন কি যে ওই সব সংবাদপত্রেই ওই সব সম্পাদকরাই যারা ইতিপূর্বে 15 বছরের স্বৈরাচারকে তেল মেরেছে, স্বৈরাচারকে পৃষ্ঠপোষকতা দিয়েছে, অথবা আপনার 111কে সমর্থন করেছে, মানে পাপের ঘোড়াটা যখন অনেক ভারী হয়ে যায় তখন সেটাকে স্খলন করার জন্য তখন কখনো কখনো জনগণের কাছে মানে আপনার ব্যাককলের মতো দাঁত কেলায় হাসতে হয়, আদারওয়াইজ মানে এটা করতে হয় না। তো আমি যেটা বলতে চাই কি, জনগণ পাশে থাকলে আসলে এইগুলো কোনো সমস্যা না। এক, আর আমলাদের কথা বলেছেন, আমি কখনো আমলাতন্ত্রের লোক না, জীবনে চাকরি বাকরি করার এডিবিতে কিছুদিন চাকরি করলাম, সেটা তো আপনি না, মানে ওটা তো অ্যাডভাইজারি ক্যাপাসিটি, ওখানে তো আমার ইনফ্যাক্ট না কি বলে চাকরি না, হোয়াট এভার। ওখানে আমি যে কথাটা বলতে চাই, আপনি যাদের কথা উল্লেখ করলেন, যে ডেপুটি সেক্রেটারি, যে জয়েন্ট সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি যারা আছে, রেজিম চেঞ্জ হলে সমস্যাটা কোথায়? এখন বলতে পারেন যে একটা এমনটা ভালো জায়গায় আছে, একটা ইলেকটেড গভর্নমেন্ট আসলে দেখলো তারে তুলা উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বানাই দিল। ও যদি দুর্নীতিগ্রস্ত লোক না হয়, ওর তুলা উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বানলো, সমস্যাটা কি? বেতন তো একই, পদমর্যাদা একই, গাড়িও আছে। ও তো সেই কানবে, কে কানবে? যার ঘুষ বাণিজ্য নাই সে কানবে। অনেকে বলে কি, মতিবাগ আর একটু সময় নেই স্লাইড, সেটা হচ্ছে যে আপনার আমাদের যেটা কথা আছে, হিল ট্র্যাক্সে পোস্টিং দিলে তার নাকি কান্নাকাটি, পানিশমেন্ট পোস্টিং। হোয়াই হিল ট্র্যাক্সে পানিশমেন্ট পোস্টিং হবে? আমি তো মনে করি এভরি ব্রিলিয়ান্ট অফিসার একেবারে যার যার লেভেল থেকে তার হিল ট্র্যাক্স থেকে আসা উচিত, এবং হিল ট্র্যাক্সে সার্ভ করেছে। আমি সেই অফিসারটাকে আমি আরও মূল্যায়ন করতে চাই, এই কারণে যেমন দেখবেন আর্মিতে যে অফিসারটি হিলে কাজ করে নাই, হিলে তার কন্ট্রিবিউশন ছিল না তার বাহিনীতে, সে তো পরবর্তীতে পদোন্নতির জন্য যোগ্য হয় না আনঅফিসিয়ালি। খুব সোজা কথা, আপনি একটা দারোগা, ও হিলে কাজ করে নাই, ওসি হিলে কাজ করে নাই, এসপি হিলে কাজ করে নাই, ডিআইজি ওখানকার কাজ করে নাই, বা ডিসি কাজ করে নাই, ইউনো কাজ করে না, ও বেটা তো সেক্রেটারির যোগ্য না, ও তো দেশের সমস্যা। আমি বলতেছি গোপালগঞ্জ টু হিল, বরিশাল টু চট্টগ্রাম, মানে নানা ভ্যারাইটিতে, নানা প্রাকৃতিক মানে বৈচিত্র্যের মধ্যে যার কাজের অভিজ্ঞতাতে তিনি তো একজন প্রজাতন্ত্রে ভালো কর্মকর্তা হওয়ার কথা। এই জিনিসগুলো একটা নির্বাচিত সরকার যদি আসে, একটা গণতান্ত্রিক সরকার আসলে সে মানুষের কথা শোনে। আর যে গণতান্ত্রিক সরকার না, সে মানুষের কথা শোনে না, মানে আপনার কি বলে কোনো কারোর কথাই সে শোনে না। ওর ক্ষমতাটা, চেয়ারটা রক্ষা করার জন্য সে যা ইচ্ছা তাই করে। ওই জায়গাটা ভেঙে দিতে চাই আমরা। অনেক ধন্যবাদ আপনাকে। এখন